পুরো পাদানি দেখা যাচ্ছে এই যে আমন ও যাচ্ছে। হ্যাঁ এবার বুঝতে পেরেছি। স্পেশাল বিট ইট দিয়ে পুরুলিয়ার স্পেশাল বিট ইট দিয়ে গেঁথে এটা ঢালাই করেছে। এই যে ফুলটা হ্যাঁ হ্যাঁ নকশাটা এটা পুরোনো কাজ। আচ্ছা এরপর সব প্লেটটা তুলে নিল নতুন এসে নকশা করছে বসে বসে সারাদিন। হ্যাঁ তারই মধ্যে লোক আছে এই বাটালি করে তুলছে ওই ব্যাগ ভর্তি করে পাচার করছে বাইরে করে। নদীর তীরে গড়ে ওঠা একটা আদিম জনপদ, অতীতে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর এখনও রয়ে গেছে। গ্রামের মধ্যে থাকা পোড়ামাটির ইটের মন্দির আর তার ইতিহাস নিয়ে আজকের এপিসোড। দূরে হালকা একটা ভুটভুটি শব্দ শোনা যাচ্ছে। ওই দেখা যাচ্ছে যে নদীর এপার থেকে ওপারে একটা নৌকা খেয়া পারাপার করছে। এটা হচ্ছে যে কংসাবতী অর্থাৎ কাঁসাই নদী। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো যে পাউথরা বা এখন পাথরা নামে পরিচিতি। এবং ওই যে দেখা যাচ্ছে ওইখানে একটা বড় নবরত্ন মন্দির দেখা যাচ্ছে। এবং ওই নবরত্ন মন্দিরের কাছেই আরও প্রায় 12-14টা মন্দির আছে। এবং তারপর থেকে এই মাঝে প্রায় 150-200 মিটার একটা গ্যাপ, চাষের জমি, নদীর পাড়েই চাষের জমি। এবং তারপরে এখানে আর একটা মন্দির যেখানে মাত্র একটাই মন্দির আছে এবং এটা একটা পঞ্চরত্ন মন্দির। দেখতেই পাচ্ছি যে 5টা এখানে খিলান আছে। তো এই মন্দিরগুলোর জন্যই এখানে আজকে আসা আমাদের। এবং আজকে আমরা ঘুরে দেখব যে বাংলার 300 বছর আগের যে তৈরি হওয়া মন্দির এবং তার ইতিহাস, তার সংস্কৃতি। বাংলার শস্য শ্যামলা এই ভূমি, নদীমাতৃক গ্রামের এই ছবি আমাদের বাংলার অতি পরিচিত। সেই নদীর তীরেই আছে এই পঞ্চরত্ন মন্দিরটি। বাংলার মন্দির স্থাপত্যে রত্নরীতির মধ্যেই পঞ্চরত্ন রীতি সপ্তদশ শতক ও তার পরবর্তীকালে বাংলায় মন্দির তৈরিতে বহুলভাবে ব্যবহৃত হয়। মাটির ফলকে হরেক নকশা করে সেগুলোকে পোড়ানো হতো, যা টেরাকোটার কাজ হিসেবে পরিচিত। এই পোড়া ফলকগুলো চুনসুরকি দিয়ে মন্দির গাত্রে আটকে দেওয়া হতো। অনেক সময় ইটও বিভিন্ন নকশার মতো করে পুড়িয়ে ব্যবহার করা হতো। বর্তমানে মন্দিরগুলো এএসআই কর্তৃক সংরক্ষিত হলেও দেওয়ালের কাজ কিন্তু নষ্ট হতে বসেছে। এই দেবদেবীর মূর্তির ফলকগুলো দেখে আপনি বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই। মেদিনীপুর শহর থেকে প্রায় 12 কিলোমিটার মতো গ্রামের দিকে প্রবেশ করলে এই কংসাবতী নদীর তীরে একদম মাঝখান দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। আর রাস্তার ঠিক দুপাশে মন্দিরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে মোট 34টা মন্দির আছে। তার মধ্যে আমরা যেই জায়গাটা আছি অর্থাৎ রাস্তার ডান দিকের যে অংশটা, যেটা কংসাবতীর একদম দিকের যে অংশটা, সেইখানে একটা বড় মন্দির আছে যেটা নবরত্ন মন্দির। এবং তার ঠিক পেছনে আরেকটা পঞ্চরত্ন মন্দির আছে। এবং তার পাশে 1, 2, 3, 4টে ছাদ বিশিষ্ট মন্দির দেখতে পাচ্ছি। এবং রাস্তাটা ঠিক পেরোলে ওই দিকে আরও অনেকগুলো মন্দির আছে, যার মধ্যে অনেকগুলো মন্দির কিন্তু এখন প্রায় ভগ্নপ্রায় এবং অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তার মধ্যে আমরা অনেকগুলো আটচালা মন্দির দেখতে পাই, 3টে 4টে 5টা আটচালা মন্দির দেখতে পাই। এবং অনেকটা জায়গা যেটা একদমই ধ্বংস হয়ে গেছে সেটাও আমরা রাস্তাটা পেরিয়ে দেখব। রাস্তা মানে একদম ছোট্ট 3-4 ফুটের একটা রাস্তা। এই জায়গাটিকে নবরত্ন কমপ্লেক্স বলা হয়। এই নবরত্ন মন্দিরটি তৈরির প্রকৃত সাল তারিখ জানা যায় না। এই মন্দির নিয়ে কিছু জনশ্রুতিও প্রচলিত আছে। মজুমদার পরিবারের এক জমিদার নিজের অসুস্থ মাকে সুস্থ করার পরিবর্তে গৃহবন্দী করে রাখেন। সেই সময় তিনি এই মন্দির তৈরিতে মনোযোগ দেন। নির্মাণ কার্য শেষের দিন চূড়ায় বাজ পড়ে। সেই থেকে মন্দিরে আর বিগ্রহ স্থাপন করা হয়নি। এই মন্দির প্রাঙ্গণ থেকে অদূরেই দেখা যায় ধর্মরাজ মন্দির, যা আপনাদের শুরুতেই দেখিয়েছি। এই মন্দিরগুলোর গায়ে কোনো টেরাকোটার কাজ দেখা যায় না। ভেতরে বিগ্রহ নেই। ভেতরের আকৃতি ডোম হলেও এগুলো আসলে ফ্ল্যাট ছাদ বিশিষ্ট মন্দির। গেটের পাশেই উল্টো ফুলের পাপড়ির নকশা লক্ষণীয়। এই রীতি আর কোথায় দেখেছেন বলুন তো দেখি।
এরপর আরও 3টে একই আকৃতির মন্দির, কোনোটিতেই বিগ্রহ নেই। বিরক্ত লাগে মন্দিরগুলোর দেওয়ালে এই উটকো পাবলিকদের বিকৃতির ছাপগুলোয়। এভাবেই আমাদের ইতিহাসকে নষ্ট করে দেয় কিছু মানুষ। পিছনে রাস্তার ধারে এই আটচালা মন্দিরটি রয়েছে। সামনে ছোট্ট এই তুলসী মঞ্চটা কিন্তু খুব সুন্দর। এই একফালি রাস্তাটা চলে গেছে কদমতলা মোড়ের দিকে। মেদিনীপুর স্টেশন থেকে বাস ধরে নেমেছিলাম কদমতলা মোড়, তারপর শেয়ার অটোয় এই পাত্রা। তবে স্টেশন থেকে সরাসরি অটোয় করেও আসা যায়, শেয়ারে এলে দুবার চেঞ্জ করতে হবে শুধু। এছাড়া অন্য পথে মাতপুর স্টেশন হয়ে আসা যায়, সেটা শেষে দেখাচ্ছি। রাস্তার এদিক থেকে বিপরীত দিকে যাওয়া যাক এবার। এখানে আমরা শীতের সময় এসেছি, ফলে দুপুরবেলাতে হালকা মিঠে রোদ্দুর গায়ে মাখতে ভালোই লাগছে। গরমে এলে কিন্তু রোদের প্রখরতার কথা মাথায় রাখবেন। শীতে আমাদের সব হেরিটেজ ওয়াক ও হিস্টোরিক্যাল ট্রাভেল, সবার আগে সেই খবর পাবেন ইনস্টাগ্রামে। এবারে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা এই পাশে মন্দির দেখা যাচ্ছে। এই 6টার মধ্যে এখানে আমরা 1, 2 পঞ্চরত্ন মন্দির দেখতে পাচ্ছি, বাকি 1, 2, 3, 4 এগুলো হচ্ছে যে আটচালা মন্দির। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে যে ভাঙা অংশ আর কি, দেখে বোঝাই যাচ্ছে যে এটা কোনো দুর্গা দালান বা এরকম দালান টাইপের কিছু অংশ, যেটাতে এখনও দরজার যে স্ট্রাকচারগুলো সেটা খানিকটা বোঝা যাচ্ছে, এবং ইটগুলো অনেকটা বেরিয়ে আছে। এবং এখানে যে থামগুলো আছে, এই থাম্বাগুলো অনেক ভেঙে গেছে, কিন্তু গোড়াটা এখনও সামান্য অংশ দেখা গেছে। এবং বলা হয় যে এইখানে সামনেই তো কংসাবতী, এবং কংসাবতীর কবলে কিন্তু অনেকগুলো মন্দির চলে গেছে আর কি। তার ফলে যে কটা বেঁচে আছে সেইগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি। তার মধ্যে এইটা অর্ধেকটা দেখা যাচ্ছে, অর্ধেকটা দেখা যাচ্ছে না। এটা আদতে দালান রীতির মন্দির, দুর্গা মণ্ডপের ভগ্নাবশেষ বলা যায় এখন। এই অঞ্চলের বাকি মন্দিরগুলোর থেকে এটা অনেকাংশে আলাদা। এটা তৈরি হয়েছে মাকড়া পাথরে, যা আমরা ঝামা পাথর হিসেবে চিনি। এই পাত্রায় সমস্ত মন্দির কিন্তু পোড়া মাটির ইট এবং চুন সুরকির তৈরি, এটাই যা ভিন্ন। এই অংশটাকে কালাচাঁদ কমপ্লেক্স বলা হয়। এখানে রয়েছে একগুচ্ছ মন্দির। বাঁদিকে সমতল ছাদ বৈশিষ্ট্যযুক্ত এই মন্দির কালাচাঁদ দালানকোঠা হিসেবে পরিচিত। ভেতরে মোট 3টে কুঠির আছে। একটা কুঠিরে লক্ষ্মী জনার্দন, আরেক কুঠিরে কালাচাঁদের অবস্থান ছিল, তবে বর্তমানে তা মজুমদারদের বর্তমান বসতভিটে স্থানান্তরিত হয়েছে। এই 3টে আটচালা মন্দির আদতে শিব মন্দির, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভিত্তির উপর তৈরি। অনুমান করা হয় যে 3টে মন্দিরের স্থাপনকাল আলাদা। উল্টো দিকে আছে এই পঞ্চরত্ন শিব মন্দিরটা। মন্দিরে বর্তমানে কোনো বিগ্রহ নেই। মন্দিরের গায়ের টেরাকোটার কাজের অধিকাংশই নষ্ট হয়েছে বা চুরি গেছে। আনুমানিক 1732 সালে আলীবর্দী খাঁ তখন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব এবং রাজধানী মুর্শিদাবাদ। তার অধীনে বাংলা, বিহার, উড়িষ্যার কয়েক হাজার পরগনা। তেমনই এক পরগনা ছিল এই রতনচক। এখানে আলীবর্দী খাঁ নায়েব নিযুক্ত করেন ভাটপাড়ার ব্রাহ্মণকুলের সন্তান রাঘবরাম ঘোষালকে। রাঘবরাম ঘোষাল ক্রমেই ফুলে ফেঁপে উঠতে থাকলেন ধন ও যশে। কথিত আছে, কোনো এক বছরের বার্ষিক খাজনা নবাবকে না পাঠিয়ে তখন আগত কুলগুরুকে উৎসর্গ করতে চাইলেন রাঘবরাম, কিন্তু কুলগুরু তা নিতে অস্বীকার করেন এবং শিষ্যকে শর্তারোপ করে বলেন, বংশ পরম্পরায় এই রতনচক পরগনায় কিছু উন্নয়নমূলক ও ধর্মীয় কাজ করার জন্য। তারই ফলস্বরূপ নাকি এখানে মন্দির প্রতিষ্ঠা শুরু হয়। এই মন্দির দুটোর ভিত্তিভূমি বর্তমান রাস্তা থেকে বেশ খানিকটা নিচে। অতীতে এই নদীর গতিপথ খানিক আলাদা ছিল, পরে উঁচু বাঁধ দেওয়ায় এরকম অবস্থান হয়েছে।
এই মন্দিরটিতে প্রতিষ্ঠা ফলক আছে, তাতে 1794 শতাব্দীর উল্লেখ আছে, অর্থাৎ ইংরেজিতে হয় 1827 সাল। এই মন্দিরটি সংস্কার করা হলেও সামনের পঙ্খের কাজ এখনো টিকে আছে বেশ ভালো মতোই। আপনারাও দেখুন সেই কাজ। টেরাকোটার মূর্তি কিছুটা নষ্ট হয়ে গেছে জলবায়ু দূষণে। কিন্তু মন্দিরের গেটের পাশে 2 দ্বারপালের লাঠি হাতে তৈরি মূর্তি আলাদা করে উল্লেখ করার মতোই। এই দ্বারপাল আর কোন কোন মন্দিরে দেখেছেন কমেন্ট করে জানান। এই মন্দিরগুলির অবস্থা একেবারে ভগ্নপ্রায়, বাঁধের মাটিতে চাপা পড়ে গেছে। কলকাতা থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র ঘন্টা আড়াইয়ের পথ। তবে ট্রেনে এলে খড়গপুর বা মেদিনীপুর নেমে অটো করে চলে আসুন এখানে। আমরা এইসব ফেলে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। এই যে একেবারে পল্লী গ্রাম, কি ভালো না? পুকুরের পাড়েই ঠাঁয় দাঁড়িয়ে কয়েকশো বছরের ইতিহাস। এই পাথরা গ্রামের নামকরণীয় বিভিন্ন গল্প শোনা যায়। আলীবর্দী খ্যাত রাঘবরাম ঘোষালকে নায়েব নিযুক্ত করলেন। তিনি আবার রাজস্বের টাকা পাঠাতে অস্বীকার করতে থাকেন। নবাব তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। হাতি দিয়ে পদপিষ্ট করে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। জনশ্রুতি, হাতি তার পা তুলতে গিয়েও সরে যায়। সেই থেকে গ্রামের নাম পা উত্তরা এবং অপভ্রংশ হয়ে পাথরা। শীতের রবিবার প্ল্যান করবেন নাকি? কলকাতা থেকে একদম সকালবেলা বেরোলে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লেগে যাবে, এবং সারাদিন ধরে ঘুরে আবার বিকেল সন্ধ্যের সময় ট্রেন ধরতে পারি, বা নিজেদের গাড়ি থাকলে নিজেদের গাড়িতে ফিরে যেতে পারি। আমার মনে হয় যে পুরো সারাদিনের পরিকল্পনা করে এলে তবেই পুরো জিনিসটা দেখা যাবে আর কি। এবং যারা সত্যিই বাংলার ইতিহাস ভালোবাসেন, পুরনো মন্দির বা ঐতিহ্য দেখতে ভালোবাসেন, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই দেখতে পারেন। অসম্ভব সুন্দর নির্জন একটা জায়গা, যেখানে এখনও বাংলার 300-350 বছরের পুরনো ইতিহাস চোখের সামনে দেখা যাচ্ছে। এই 3টে পঞ্চরত্ন মন্দিরের উত্তর দিকের মন্দিরের প্রতিষ্ঠাফলক থেকে জানা যায় এর প্রতিষ্ঠাকাল 1738 শতাব্দ, অর্থাৎ 1817 খ্রিস্টাব্দ। এই মন্দিরগুলির দ্বারপালগুলিকে আলাদাভাবে লক্ষ্য করতেই হয়। খেয়াল করুন, প্রতিটি মন্দিরে আলাদা আলাদা। এটি যেমন বন্দুকধারী, আরেকটিতে দেখা যায় লাঠিয়াল এবং অন্যটিতে তলোয়ারধারী। মন্দিরগুলি তৈরির সময়ের নিরিখেই এগুলি আলাদা বলে মনে করা হয়। এই জায়গাটা রাসমঞ্চ কমপ্লেক্স নামে পরিচিত। স্ট্রাকচার থেকে বুঝতে পাচ্ছেন যে এটা আদতে বসত বাড়ি। প্রখ্যাত পুরাতত্ত্ববিদ গবেষক শ্রদ্ধেয় তারাপদ সাঁতরার বিভিন্ন প্রবন্ধ থেকে জানা যায় তার ভ্রমণকালে এই বাড়ি অক্ষত ছিল। বন্দ্যোপাধ্যায় পরিবার তখন এই বাড়িতেই থাকত। এখন মাত্র 8টা মন্দিরে বিগ্রহ রয়েছে। সেগুলোতে বংশের শরিকদের উদ্যোগে নিত্য পুজো হয়। বাকি 26টা মন্দিরে বিগ্রহ নেই। স্থানীয় মানুষদের মুখে শুনলাম তার মধ্যে 2-1টা নাকি চুরিও গেছে। রাঘবরাম ঘোষালের ছেলে বিদ্যানন্দ ঘোষাল, তিনিই বাবার পর এই পরগনার শাসনকর্তা নিযুক্ত হন। বিদ্যানন্দ ঘোষাল ও তার উত্তরসূরিরা মন্দির নির্মাণ করতে থাকেন কালক্রমে। পরবর্তীকালে তারা পদবি পরিবর্তন করে মজুমদার হন। পরিবারের আরেক অংশ বন্দ্যোপাধ্যায় পদবীধারী, তারাও মন্দির নির্মাণ করতে থাকেন এই গ্রামেই। ঠিক কী কারণে এই বসত বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেলেন তা অবশ্য জানা নেই। আমরা
আমরা এখন একদম পেছন দিকটাতে আছি, তো সেইখানে একটা মাত্র শিব মন্দির আছে এবং ভেতরে এখনও একটা শিবলিঙ্গ আছে যেটা দেখতে পাচ্ছি, এবং একদম ওই দিকটাতে সেইখানে হচ্ছে যে রাসমঞ্চটা খুবই সুন্দর আর কি। বেশ কিছু অংশ চুরি যাওয়ার ফলে সেটা নেই বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরেও রাসমঞ্চটা বেশ অক্ষত আছে এবং যথেষ্ট সুন্দর আর কি। বাড়িটার পিছনের দিকেই আছে সেই রাসমঞ্চ। শীতের সিজনে গেলে এই ফুলের চাষ দেখতে পাবেন। এটা উঁচু ভিত্তিবেদির উপর তৈরি অষ্টভুজাকৃতির নবরত্নযুক্ত। এই রাসমঞ্চটা 1754 শতাব্দ অর্থাৎ 1832 সালে প্রতিষ্ঠা হয়। 2000 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা সংস্কার করে। আসুন সেগুলো একটু বিস্তৃতভাবে শোনা যায়। কোনটা? ওই যে মেন চূড়ার নিচে দেখুন, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ওটা ময়ূরের বডি আর পালক। আচ্ছা, পরপর 3টা, তাহলে 5টা কোপে কটা থাকে ময়ূর? 3 5 15। আচ্ছা, একটাও নেই, একটিরই বডি রয়েছে। আর সব চুরি। আর এই খোপগুলো থেকে চুরি করে নিয়েছে নাকি? হ্যাঁ, এই যে ঠাকুর, এই যে দেখতেছেন না, এই যে পাদানিটা, হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুরের পাদানি দেখা যাচ্ছে, এই যে আঙুল ও যাচ্ছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ওই যেমন উপরেরটা আছে, তারপরে নিচের গুলো যে কটা আছে হ্যাঁ হ্যাঁ পরপর ওইরকম ওদের মাথায় ছিল। হ্যাঁ আর মোটা রড ছিল, হ্যাঁ, আর সুদর্শন চক্র ছিল, সেগুলা নেই। এগুলা সব ভাঙচুর হয়ে গেছে। আচ্ছা ওই মেনটা রয়েছে, আচ্ছা, বুঝতে পারছেন? মেনটা রয়েছে না। এই যে যেটা দ্বিতীয় যে চূড়াগুলো, ওইগুলো কি পরে করা নাকি? এই যে পরে বলতে ওই যে যদ্দূর পর্যন্ত ফুল করা আছে ছোট শিক দিয়ে, হ্যাঁ, ওই তদ্দূর পর্যন্ত। আচ্ছা, আর বাকিটা নিচ থেকে যা আছে পুরনো তাই আছে। ও আচ্ছা, আর উপরের গুলা ভাঙচুর করে হ্যাঁ, যা ছিল বের করে নিয়ে হাওয়া হয়ে গেছে। ও সে বহু কালের কথা। আচ্ছা আচ্ছা, বের করে হুম, চুন সুরকি দিয়ে গেঁথে পূরণ করে আর্কিওলজারকে দেখাবার জন্য এটাও তাই করেছেন। ভিতরে যা আছে তাই সামনেটা ভেঙে হুম, স্পেশাল বিট ইট দিয়ে, পুরুলিয়ার স্পেশাল বিট ইট দিয়ে গেঁথে এটা ঢালাই করেছে। হুম, আর এই দেয়ালটা দিচ্ছেন, এটা দিচ্ছেন, আর মেনটা দিচ্ছেন। হুম, এই লেভেলে মাটি হাঁটালে এই মেন ঘরের ফাউন্ডটা পাওয়া যাবে। এই দিকটাতে নাকি? হ্যাঁ, পুরোটাই একদম সে পাশে পুকুর আছে। আচ্ছা, মানে মাটির তলাতে আপনি বলছেন এটা? হ্যাঁ, এটা মাটির তলায় চাপা আছে। স্যার, এই যে অনেকে যে বলে সুড়ঙ্গ ছিল, সেই ওইটা নিচে আছে, তালা লাগানো। এই অঞ্চলে যে রাজস্ব আদায় করা হতো তা হাতির পিঠে এই কাছারি বাড়িতে নিয়ে আসা হতো। জনশ্রুতি যে কিছু রাজস্ব ও ব্যবসা সংক্রান্ত গুপ্ত লেনদেন এই সুড়ঙ্গের মাধ্যমে হতো। জনশ্রুতি এও যে বাড়ির নিচের 30 ফুটের এই গুপ্ত সুড়ঙ্গ নাকি কংসাবতী নদী পর্যন্ত বিস্তৃত। যাই হোক, সেসব এখন অতীত। পাটরায় মন্দিরগুলোর মধ্যে শিব মন্দিরই বেশি। সম্ভবত এই পরিবারের প্রধান উপাসক ছিলেন শিব। তবে 1961 সালে মাটি খুঁড়ে পাওয়া যায় এক বিষ্ণু লোকেশ্বর মন্দির। এতে করে বোঝা যায় বৌদ্ধদেরও আনাগোনা ছিল এখানে। গুপ্তযুগে তো বিকশিত হয়েছিল হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের। এই ঐতিহ্যময় এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক এরকম ইতিহাসে পূর্ণ আরও এপিসোড আসবে বলাই বাহুল্য। পশ্চিম মেদিনীপুর জেলার চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মী মোহাম্মদ ইয়াসিন পাঠানের ঐকান্তিক প্রয়াস ও স্থানীয় মানুষদের বহু প্রচেষ্টায় 2003 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 34টা মন্দিরের দায়িত্ব নেয় এবং জায়গাটাকে সংস্কার করে। 18 শতকের শেষের দিকে একে একে মজুমদার পরিবার অন্যত্র চলে যেতে থাকেন। ফলে মন্দির নির্মাণ বন্ধ হতে থাকে। কালক্রমে ধ্বংসের মুখে পড়ে বর্তমানে টিকে আছে কোনো ক্রমে। আগে করার কাজ, হ্যাঁ, আর এই যে পুরোনোটার ওটা আগে করার কাজ। এই নতুনগুলা নতুন এই যে বাতাসে ঝরে পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা পুরো ঘর ছিল। 20 টাকা গাড়ি। আর্থিক অবস্থার সময় ওরা গরুর গাড়ি, 20 টাকা গাড়ি বিক্রি করে পেট চলে, ছেলেপুলেকে পড়াশোনা শেখায়, আর আহারও দেয় শরীরে, এমন আর্থিক অবস্থা। তো যিনি লিখলেন লাস্ট সীমানে এরকম মিডিলে উনি একটি ভাঁড় পেয়েছিলেন, পিতলের বড় ভাঁড় পেয়েছিলেন। তাতে কি টাকা ছিল
সে ইঁটও নিল, টাকাও নিল, সে এখন সৌ জমিদার হয়ে এলাদের মতো, বুঝতে পারছেন? এই বিশাল গল্প। আর এটা ঘর ছিল পুরো এখানে পর্যন্ত। আচ্ছা, এই লোয়ার দিয়ে আর শাল কাঠার ওই কড়ি দিয়ে এইটা পুরো ঘর ছিল। এটা পুরো ওই লেভেল, এটা পুরো ঘর। আচ্ছা, আর এটা হচ্ছে খাবার জলের কুয়ো, কাউকে এক ঘটি জল ডুবাতে দিত না। হাই বা না, এই কুয়ো কি অনেক পুরনো? হ্যাঁ, ওই মন্দির কাছে জমিদারের রাজা যতদিনের কুমো ততদিন। ও, তখন কোনো ছিল না, খাবার জলের কোনো ছিল না। আমরা কাঁসাই থেকে জল এনে খেতাম, এরা জল নিতে দিত না, মানে ঢুকতেই দিত না, এমন পরিস্থিতি ছিল একদিন। এখন আমি দেখিনি, আমার বাবা বলেছে। তো আমরাও এদের বাড়িতে খেটেছি, খেয়েছি। এখন তো চলে গেছে ওখানকে, এই ঘরটা নষ্ট হয়েছে ওখানে। এখন কি কুয়ো বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বন্ধ হয়েছে। জল আছে, দুপাটের নিচে জল আছে, এখন তো জল খাওয়া। এই মানুষটি স্থানীয়, বক্তব্যের সত্যতা আমরা যাচাই করিনি। যাই হোক, এই শিবলিঙ্গটি কাছারি বাড়ির সামনের মন্দিরে আছে দেখলাম। সেই মন্দির নিয়ে কিছু শুনি। এটা পুরনো। হ্যাঁ, এগুলা খসে গেলে এগুলা নতুন করা হয়েছে। আচ্ছা, এটা নতুন কাজ। এটা পুরনো। হ্যাঁ, এটা পুরনো। আচ্ছা, এটা পুরনো। হ্যাঁ, এইটা নতুন। নতুন কাজ এটা। এটা নতুন। হ্যাঁ, এটা পুরনো। হ্যাঁ, এই যে ফুলটা, হ্যাঁ হ্যাঁ, যে নকশাটা, এটা পুরনো। পুরনো কাজ। আচ্ছা, এ পাশে প্লেটটা তুলে নিল, হ্যাঁ, নতুন। হ্যাঁ, ও, এইটা পুরনো। আচ্ছা, এইটা নতুন। ও, নতুন কাজ। এটাও নতুন। না, এই যে ওইখানে মন্দিরগুলোই দেখছিলাম, তো এইখানে অনেক ছিল, দেবদেবীর মূর্তি ছিল, সেইগুলো। ওগুলা চুরি হয়েছে। ও, আচ্ছা আচ্ছা, সব চুরি। ও, চুরি করে ব্যাগ নিয়ে এসছে, নকশা করছে বসে বসে সারাদিন। হ্যাঁ, তারই মধ্যে লোক আছে, এই বাটালি করে তুলছে, ওই ব্যাগ ভর্তি করে পাচার করছে, বাইরে করেছে, বিক্রি হয়ে যায়। হ্যাঁ, বাইরে বিক্রি করেছে। হুম, এগুলা চক নতুন কাজ খসে গেলে এইটা পুরনো। আচ্ছা, হ্যাঁ, এইটা পুরনো। আচ্ছা, এইটা খসে গেলে এটা নতুন কাজ, এটা নতুন কাজ। এটা পুরনো। হুম, এইটা পুরনো। হুম, এটা নতুন। নতুন কাজ এগুলো। এটা নতুন। আচ্ছা, এইটা হুম, নতুন। আচ্ছা, সব নতুন। আর এই যে মেনটা দেখছে, এটা পুরনো। হুম, আর কোনো অসুবিধা নেই, এটা নতুন। ও, ইও নতুন। শেষবেলায় কাঁসাই নদীর ঘাটে এলাম। সূর্যাস্তের এরকম সোনালি আভা হয়তো কয়েকশো বছর আগেও পড়তো। নদীতেই ব্যবসায়ীদের আনাগোনা লেগে থাকতো। এখন সেসব অতীত। ইতিহাস দেখা আর সাথে গ্রাম্য প্রকৃতি উপভোগ। এরকম গ্রাম্য প্রকৃতির আরও গল্প পাবেন ইনস্টাগ্রামে, ফলো করে রাখুন অবশ্যই। পাথরায় মন্দিরগুলো একবেলায় ঘোরা যায়, তবে বর্তমানে ইয়াসিন পাঠানের নিজস্ব বাড়িতে হোমস্টে শুরু হয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে বলে জানলাম ওনার থেকে। আমি যোগাযোগ নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। ও, আরও একটা তথ্য দিই, কংসাবতী নদীর তীরেই সরকারি ব্যবস্থায় একটা বিনোদন পার্কও তৈরি হয়েছে। ফিরবো অন্য পথে। অটো করে 10 মিনিট পর পৌঁছে যান কংসাবতীর ঘাটে। তারপর টোটোয় বা হেঁটে 12 থেকে 14 মিনিটে পৌঁছাবেন মাধপুর স্টেশন। সেখান থেকে ট্রেনে হাওড়া। ট্রেনের সব তথ্য স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা একবেলায় ঘুরে দেখি ইতিহাস, বাংলার হেরিটেজ। আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো ইতিহাস শেখার জায়গার কথা মাথায় থাকলে কমেন্ট করুন। আমাদের চেষ্টা থাকবে সেই জায়গায় পৌঁছানোর। পাথরার মতো মন্দিরময় আরেক জনপদ এই কালনা। বর্ধমান রাজাদের তৈরি সেসব মন্দিরে এখনও নিয়মিত পুজো আচ্ছা হয়। ঘুরে দেখেছি সোমরা বাজার থেকে আদি সপ্তগ্রাম। আর
আর এই মন্দিরটা নদীয়ার পালপাড়ায়। সব ভিডিও পাবেন চ্যানেলেই, দেখতে থাকুন। হ্যাপি ওয়াচিং।